নমস্কার, আপনারা দেখছেন আমার বাংলা। এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ। বিষয়টা সেটা নয়, আমি কথা বললাম বিষয়টা আবেগের, এবং আমি মনে করি যে আজকে আমাদের যেটা বক্তব্যের লাইন আপ, যে রাজনীতি যারা করে তারা ধান্দাবাজ। হ্যাঁ, ধান্দাবাজ, 100 বার ধান্দাবাজ, 100 বার ধান্দাবাজ। বলুন তো, নিঃস্বার্থভাবে মা ব্যতীত কে আপনাদের জন্য খাটবে? নিঃস্বার্থভাবে এই পৃথিবীতে মা ব্যতীত একজনকে দেখান যিনি কণ্ঠ তুলে, যিনি দুহাত খুলে বলতে পারবে হ্যাঁ আমি আছি পাশে, তুই লড়ে নে, যা হবে আমি দেখে নেব। একজনকে দেখান, পারবে না। আমরা জানি মা ব্যতীত প্রত্যেকের ধান্দা আছে। আরে সীতা ভি ইহা বদনাম হুই থি। যে দেশে সীতাকে বদনাম করা হয়েছিল সেই দেশে কুৎসা, অপপ্রচার, রাজনৈতিক ব্যক্তিত্বদের বদনাম করা হবে না, সেটা বিশ্বাসযোগ্য নয়। হবেই। আর ধান্দাবাজির কথা বলছেন, ধান্দা শব্দটা একটা অর্থবোধক শব্দ। এই শব্দটার দু রকমের অর্থ হতে পারে। এক, ভালো কিছু আছে, দুই, খারাপ কিছু আছে। প্রত্যেকের ধান্দা আছে। আমরা যখন ভগবানকে, আল্লাহর কাছে প্রার্থনা করি, ভগবানের কাছে প্রার্থনা করি, জিসাসের কাছে প্রার্থনা করি, আমরা কিন্তু এটা বলি যে ভগবান তুমি আমার এই কাজটা করে দাও, আমি কিন্তু লাড্ডু খাওয়াবো। বলি তো? বলি কি? হ্যাঁ কি না? বলি তো। কেন বলি? আমরা মনে করি যে ভগবান হয়তো সেই লাড্ডুর আশায় বসে আমার কাজটা করে দেবে। আমরা মনে করি ভগবানের ধান্দা আছে। তাহলে আমরা যদি ভগবানকে সেই ধান্দার জায়গায় নামিয়ে নিয়ে আসতে পারি, তাহলে আমরা তো মানুষ, আমরা তো মনে করবোই, আমরা সেটা করবোই যে ধান্দা আছে, 100 বার ধান্দা আছে। আজকে যখন লক্ষ কণ্ঠে গীতা পাঠ হচ্ছে একদিকে, তখন কিন্তু মমতার সরকার টেট পরীক্ষা সামলাচ্ছে। ধান্দার কথা যদি ওঠে, সত্যিকারের বলবো এখানেই ধান্দা আছে। ধান্দা কিসের আছে জানেন তো? আমাদের দৃষ্টিভঙ্গির ধান্দা। আমরা কোনো বিষয়কে কিভাবে দেখব সেটার ধান্দা। কিছুক্ষণ আগে রিজুদা বলছিলেন এটি একটি বিতর্ক সভা চলছে, এখানে সুস্থ আলোচনা হবে এবং আবেগকে সামলে রেখে সেই আলোচনা নিয়ে এগিয়ে যেতে হবে আমাদের, সেটাই কাম্য। রিজুদা একটু আগে বলছিলেন যে আমরা কিভাবে উন্নত থেকে উন্নততর যত হয়েছি, তত এই সব রাজনৈতিক ব্যক্তিত্বদের ধান্দা করে দেওয়ার সুযোগ করে দিয়েছি। আমি বলবো বিষয়টাকে একটু অন্যভাবে দেখি না। যিনি শিল্পী, তার কাজ শিল্প, তার ধান্দা রয়েছে সেই শিল্পটাকে ফুটিয়ে তোলা। যিনি ব্যবসা করেন, তার কাজ বিপণন, বিক্রয়যোগ্য বিষয়, তার ধান্দা কতটা বিক্রি হবে জিনিসটা বা তার বিক্রয়যোগ্য সেই পণ্যটা, সেটা ফুটিয়ে তোলা। আজকে যারা রাজনীতি করে সেটাও কিন্তু একটা প্রফেশন, তাদেরও ধান্দা আছে। গীতায় বলা রয়েছে একদিকে যেরকম তুমি কর্ম করে যাও, ফলের আশা করো না, আরেকদিকে গীতায় কিন্তু এটাও বলা রয়েছে যে সুকর্ম করে সে সুফল পায়। অর্থাৎ আমরা কোথাও না কোথাও গিয়ে সেই আদি যুগ থেকে এটা বিশ্বাস করতে বাধ্য হয়েছি যে হ্যাঁ, আমরা যদি ভালো কাজ করি তার ফল ভালো পাবো। তাহলে আমরাই তো সেই আদি যুগ থেকে এটা মেনে নিয়েছি যে হ্যাঁ, আমরা ধান্দাতে বিশ্বাস করি, আমরা ধান্দা করেই এগিয়ে যাচ্ছি। এই ধান্দা শব্দটা নিয়ে আমার আর একটা কথা মনে পড়লো। এই ধান্দা শব্দটি আরেকটি বিশেষ ইঙ্গিতপূর্ণ শব্দ, যেটা নেগেটিভ ওয়েতে, নেগেটিভ ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাদের দিকে ব্যবহার করা হয় যারা নিজেদের, যে সকল মায়েরা নিজেদের কর্ম হিসাবে তাদের দেহকে তুলে ধরেছে। অনেক সময় বক্র ইঙ্গিতে, ব্যাকা ইঙ্গিতে আমরা অনেকেই বলে থাকেন ধান্দা। আসলে কি বলুন তো, যে যেভাবে দেখবে, নজরিয়া কে উপর সব হে, দৃষ্টিভঙ্গির বিষয় সবটাই। যেটা যার কর্ম সে সেটা করবে। ফলের আশা করার জন্য উপরালা রয়েছেন, ফলের আশা করার জন্য গীতায় বলা ছিল যে যা করবেন সেই ফল পাবেন। সেটা ছেড়ে দিন না সময়ের ওপর। সময়ের থেকে বড় সত্যি, সময়ের থেকে বড় শক্তি কিছু হতে পারে না। তাই আমার মনে হয় যে যদি ধান্দা করে থাকি, এখানে উপস্থিত এই লিলুয়া বইমেলায় উপস্থিত প্রত্যেকের ধান্দা আছে, এবং যারা এই বইমেলা করছে তাদেরও ধান্দা আছে। কিসের ধান্দা আছে জানেন? সাধারণ মানুষকে জাগ্রত করার ধান্দা। যে সাধারণ মানুষ বই পড়ে জাগ্রত হবে, তাদের বিবেককে জাগ্রত করবে, এটাই ধান্দা। আর এই ধান্দা থাকবে, 100 বার থাকবে। আমি রাজন্যা হিসেবে নয়, এখানে উপস্থিত আমার প্রত্যেক সহবক্তারা, তারা প্রণম্য। তাদের কাছে তাদের বক্তব্য শোনার জন্য রাজন্যা হিসেবে নয়, বক্তা রাজন্যা হিসেবে নয়, মানুষ রাজন্যা হিসেবে বলছি, রাজনৈতিক ব্যক্তিত্ব রাজন্যা হিসেবেও নয়, আমি মানুষ রাজন্যা হিসেবে বলছি। 100 বার ধান্দা আছে। কোন সরকারের দিকে যদি আঙুল তোলা হয়, সব সরকারের ধান্দা
আছে। ধান্দা ব্যতীত মানুষ হতে পারে না। ধান্দা যদি একমাত্র কারণ না থাকে, সে আমার মা, সে আপনার মা এবং সে ধরিত্রী মা। মা ব্যতীত প্রত্যেকের ধান্দা আছে। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। সকলে শান্তভাবে বক্তব্য শুনুন। এটা বক্তব্যের মঞ্চ, এটা তর্ক বিতর্কের মঞ্চ। আবেগ আমাদের মনে থাকবে, আবেগ আমাদের কর্মে থাকবে। যারা আজকে এখানে এসেছেন, যে সকল প্রণম্য ব্যক্তিত্বরা, তারাও এসে বলছেন, আমি তাদের কাছে হাত জোড় করে বলবো, কাকু যদি আবেগ থাকে সেটা কর্মের মাধ্যমে আমরা প্রমাণ করব, এভাবে প্রমাণ করব না। নমস্কার। যে বিষয়ে আমাদের বিতর্ক হচ্ছে, সেই বিষয়ে কিন্তু আমরা এখানে যারা বসে আছি, এক শুভময় দায় ছাড়া আমরা সবাই মোটামুটি একই দিকে। আমরা সবাই তো রাজনীতির কাছাকাছি রয়েছি। ফলে আমরা রাজনীতি করতে এসেছি কিছু কামানোর জন্য, ধান্দাবাজি করার জন্য। সে কথা আমার মনে হয় আমিও বলবো না, রিজুদাও বলবে না, রাজন্যাও বলবে না, রাজস্বীও বলবে না। কিন্তু একটা কথা, ওই রাজনীতি করি বলেই যখন রাজস্বী এখানে বলছিল, উনি বললেন যে একটা সময় ছিল যখন যারা বিজেপির নেতারা ছিলেন তারা খুব সাদামাটা জীবনযাপন করতেন। সত্যিই তো, তাদের যখন বাক্স খোলা হতো সেখানে একটা দুটো জামা কাপড় পাওয়া যেত। সত্যিই তো, ভাবলে কত ভালো লাগে। এমনই তো হওয়া উচিত। সঙ্গে সঙ্গে রাজু সেই কথাও বললো, যদি ধান্দাবাজি করতে কেউ রাজনীতি করতে আসতো তাহলে তার তো ডিজাইনার স্যুট হতো। আমার মনে পড়ে গেল, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি ৪৫ লাখ টাকার একটা নরেন্দ্র মোদী লেখা ডিজাইনার স্যুট কিনেছিলেন। আমি জানি না রাজস্বীদা আসলে নরেন্দ্র মোদীর কথাই বললেন কিনা। আসলে আমরা যারা রাজনীতি করি, আমরা যারা বামপন্থী রাজনীতি করি, আমি 2011 সালে আশুতোষ কলেজে পড়েছি। আমি যখন আশুতোষ কলেজে প্রথম বর্ষের ছাত্রী হিসেবে গেছি, একটা টালমাটাল সময়। একটা সরকার আসছে, একটা সরকার যাচ্ছে, একটা অদ্ভুত টালমাটাল সময় ছিল। সেই সময় বিরোধী রাজনীতি করা মানে একটা খুব বুকের পাটার ব্যাপার। আমার মনে আছে আমার বন্ধুরা, যারা আমার বন্ধু ছিল, স্কুলে ছিল, কলেজে ছিল, 11 সালের পর থেকে একটু একটু করে বদলে গেল। ওই 11-র আগে পর্যন্ত যারা খুব বুক ফিলিয়ে আমি লাল ঝান্ডা করি, আমি বামপন্থী রাজনীতি করি বলতেন, আমরা দেখলাম 11-র পরে অনেকেই ঠিক সময় সুযোগ বুঝে নিজের জার্সিটা বদলে নিলেন। আসলে ধান্দাবাজ কারা? 34 বছরে যখন আমাদের দায়িত্ব দিয়েছিলেন সাধারণ মানুষ, তখনও তেমন বহু মানুষ ছিলেন যারা বিরোধী রাজনীতি করতেন। কংগ্রেস করতেন, তৃণমূল কংগ্রেস করতেন, কেউ কেউ হয়তো এদিক ওদিক একটু আদ্রু বিজেপিও করতেন। আমি বিশ্বাস করি যে মানুষগুলো সরকারে না থাকা সত্ত্বেও কোনো রাজনৈতিক দল করেন, কোনো রাজনৈতিক দলের প্রতি ভালোবাসা রাখেন, তারা ধান্দা থেকে ভালোবাসা রাখেন না, আবেগ থেকে ভালোবাসা রাখেন। আমি বিশ্বাস করি 11 সালের পর আমরা যারা কলেজে বামপন্থী রাজনীতি করেছি, আমরা যারা 21 সালে নির্বাচনে লড়েছি, হেরে যাবো জেনেও নির্বাচনে লড়েছি, আমরা কিছু পাওয়ার জন্য রাজনীতিতে আসিনি, একটা স্বপ্ন নিয়ে। যারা আমাদের রাজনীতি শিখিয়েছেন, কমরেড সুদীপ্ত গুপ্ত, আমি ব্যক্তিগতভাবে সুদীপ্ত গুপ্তর খুব কাছের ছিলাম। সুদীপ্তটা খুব ভালো গান গাইতো, খুব ভালো কবিতা লিখতো। এই আমাদের ইন্ট্রোডিউস করার সময় বলা হচ্ছিল আমরা অনেকে নানা ধরনের গুণের অধিকারী, কেউ গান গাই, কেউ কবিতা লিখি, কেউ কবিতা পড়ি। কমরেড সুদীপ্ত গুপ্ত খুব সুন্দর গান গাইতো, খুব সুন্দর স্লোগান দিত, ছোটখাটো চেহারা। আমার মনে আছে সুদীপ্ত গুপ্ত যখন খুন হলো, সুদীপ্ত গুপ্তর মৃতদেহ যখন নিয়ে আসা হয়েছিল, আমাদের দায়িত্ব ছিল ওই মরদেহ যখন নিয়ে যাবে তখন ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকার। আমি দাঁড়িয়ে থাকতে পারিনি। সুদীপ্ত গুপ্তর একটা চোখ ছিল না, থেতলে গেছিল। সুদীপ্ত গুপ্তর হাসি মাখা মুখ প্রথমবার আমরা দেখিনি। প্রথমবার সুদীপ্ত গুপ্তর দেহ ছিল, শরীর ছিল, তাতে হাসি ছিল না। আমরা ওই কমরেড সুদীপ্ত গুপ্তর শরীরে হাত ছুঁয়ে প্রতিজ্ঞা করে এসেছিলাম, সুদীপ্ত গুপ্তদের যে অপূর্ণ কাজ, তাদের যে অপূর্ণ স্বপ্ন, সবার হাতে শিক্ষা, সবার জন্য কাজ, সব ছেলে মেয়ে পড়াশোনা করবে, কার পকেটে কত রেস্তো আছে তার উপর নির্ভর করবে না, সে কলেজে যাবে না, কলেজে যাবে না। আমরা আশা করেছিলাম, আমরা শপথ নিয়েছিলাম ওই সুদীপ্ত দাদের অপূর্ণ স্বপ্নগুলোকে আমরা রাজনীতি করব। আমি গর্ব করে বলতে পারি। এখন ধান্দা কথাটাকে কিভাবে আমরা ব্যবহার করি তার উপর ডিপেন্ড করে। ধান্দাকে যদি আমরা এভাবে ব্যবহার করি যে আমার এতে কিছু চাওয়া পাওয়ার ব্যাপার আছে, এতে আমার ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির ব্যাপার আছে, তাহলে আমি ধান্দাবাজ নই, একেবারেই ধান্দাবাজ নই। কিন্তু ধান্দাকে যদি আমি পারপাস মনে করি, তাহলে আমার পারপাস কি? আমি যে রাজনীতি করি, আমি রাজনীতি করতে এসেছি কারণ আমি সমাজ বদলাতে চাই, দুনিয়া বদলাতে চাই। যে মানুষ খেটে খাওয়া মানুষ, মেহনত কাজ যাকে হিন্দিতে বলে, গরিব মানুষ, ওয়ার্কিং ক্লাস যাকে মানুষ বলেন, যে মানুষ টোটো চালান, যে মানুষ এখানে ছোট্ট স্টল দিয়েছেন, যে মানুষ রিক্সা চালান, যে মানুষ ধান ফলান, যে মানুষ কলকারখানায় উৎপাদন করেন, সেই মানুষগুলোর হাতে ক্ষমতা দিতে হবে। যে 80% মানুষ তার শরীরের ঘাম দিয়ে এই দেশ বানাচ্ছেন, এই দুনিয়া বানাচ্ছেন, আর তাদের মাথার উপর বসে যে 30% মানুষ তাদের শোষণ করছে, এই পিরামিডটাকে বদলে দিতে হবে। গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ যারা সংখ্যায় বেশি, তাদের হাতে ক্ষমতা দিতে হবে। আমি এই পারপাস থেকে, এই স্বপ্ন নিয়ে রাজনীতিতে এসেছি। আমি যখন রাজনীতিতে এসেছি কিছু পাওয়ার জন্য আসি। আমার এমন অনেক বন্ধু ছিল যারা শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের কারণে পড়াশোনাটা শেষ করতে পারেননি। আমি জেএনইউর ছাত্রী। আমার জেএনইউতে নাজিব বলে একটি ছেলে ছিল, নাজিব আহমেদ। আমাদের দেশে এমন একটা দেশ তো আমরা তৈরি করছি নতুন নতুন করে, আরও আমরা এমন অন্ধকার দিকে যাচ্ছি যেখানে আপনার পরিচয় কি, আপনি গীতা পড়েন না কোরআন পড়েন, আপনি মন্দিরে যান না মসজিদে যান, আপনার টাইটেল ধল, লাহিরি না আহমেদ, তার উপর ডিপেন্ড করে আপনি বাঁচবেন কি বাঁচবেন না। নাজিব আহমেদ জেএনইউর ছাত্র, ইউনিভার্সিটির মধ্যে তাকে মারা হয়েছিল। 3 বছর, 4 বছর, 5 বছর হয়ে গেছে, এখন অব্দি নাজিবকে খুঁজে পাওয়া যায়নি। আমি যখন রাজনীতি করতে এসেছি, আমি নাজিবের জন্য ইনসাফ চেয়ে, নাজিবের জন্য ন্যায় চেয়ে, নাজিবের জন্য জাস্টিস চেয়ে রাজনীতি করতে এসেছি। আমি যখন রাজনীতি করতে এসেছি, আমি আনিস খান, সুদীপ্ত গুপ্ত, স্বপন কোলে, তাদের জন্য ন্যায় চেয়ে, তাদের জন্য জাস্টিস চেয়ে রাজনীতি করতে এসেছি।
আমাদের কাছে রাজনীতি মানে স্বপ্ন। অনেকে অনেক কিছু বলছিলেন, খাটের তলা, খাটের ওপর, ইত্যাদি ইত্যাদি। আমি খালি মনে করিয়ে দেব, এখানে অনেক কথা বলা যায়। আমরা তো দেখেছি, আমি এই ভিডিও দেখছিলাম কিছুক্ষণ আগে, একটি চোর সে চুরি করেছে, সে চুরি করে সিসিটিভি ছিল সে জানে না, সেই সেলিব্রেট করছে, গুটখা খাচ্ছে আর খুব ঢিকচিক ঢিকচিক করে নাচছে। সিসিটিভিতে সেই সমস্তটা ধরা পড়েছে। আমার মনে পড়ে যাচ্ছিল এমন অনেক ছবি যেখানে ওই ক্যামেরার সামনে মানুষ হাত পেতে ঘুষ নিচ্ছে। রাজস্বীরা বললেন, টাকার কথা বললেন, টাকার পাহাড়ের কথা বললেন, হাত পেতে ঘুষ নেওয়া সেই শুভেন্দু অধিকারীকে নিয়ে তো আজকে ব্রিগেডে গীতা পাঠ করে এলেন। কোন গীতায় লেখা আছে হাত পেতে টাকা নিতে হয়? কোন গীতায় লেখা আছে হাত পেতে চুরি করতে হয়? কোন গীতায় লেখা আছে সাধারণ মানুষের টাকা খেতে হয়? আমরা যারা পশ্চিমবঙ্গের বুকে, বাংলার বুকে সুস্থ সংস্কৃতি, সুস্থ রাজনীতি চাই, অবশ্যই বিরোধী রাজনীতি থাকবে। আমরা দেখছি পার্লামেন্ট চলছে, পার্লামেন্টের 178 জন এমপিকে বরখাস্ত করে দিয়েছে। যখন প্রায় বিরোধী শূন্য পার্লামেন্ট, সেই সময় দাঁড়িয়ে আমাদের এমপিরা, কেন্দ্রের এমপিরা, সরকারি বিজেপির এমপিরা, তারা এই বিল পাস করলেন যে এখন থেকে পার্লামেন্ট নিয়োগ করবেন আমাদের ইলেকশন কমিশনের কমিশনার কে হবে। যে গণতন্ত্রের কথা আমরা আজ এখানে বলছি, গণতন্ত্র মানে কি? গণতন্ত্র মানে একটা সরকার পক্ষ থাকবে আর তার বিপরীতে একটা বিরোধী থাকবে। গণতন্ত্র মানে রাজা রাজার কথা বলবে, প্রজা প্রজার কথা বলবে। গণতন্ত্র মানে সারা জীবন কেউ রাজা থাকবে না, সারা জীবন কেউ প্রজা থাকবে না। একটা সময় ছিল ভারতের বুকে রাজতন্ত্র হতো, যখন গণতন্ত্র হলো, গণতন্ত্রই রাজতন্ত্রকে ভেঙে তৈরি হয়েছিল। রাজতন্ত্র বলতো রাজার ছেলে রাজা হবে আর মন্ত্রীর ছেলে মন্ত্রী। গণতন্ত্র বললো রাজার ছেলেও প্রধানমন্ত্রী হবে না, গরিবের ছেলে প্রধানমন্ত্রী হবে, খেটে খাওয়া মানুষের ছেলে মেয়েরা তারা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রাজ্যের মাথার উপরে বসবে। আমরা সেই গণতন্ত্রের স্বপ্নকে নিয়ে, যে গণতন্ত্রে কথা বলা যায়, যে গণতন্ত্রে আঙুল তোলা যায়, যে গণতন্ত্রে সরকারকে জিজ্ঞেস করা যায় রাজা তোর কাপড় কোথায়, যে গণতন্ত্রে সরকারকে জিজ্ঞেস করা যায় কাহা গায়ে আছে দিন, কোথায় গেল মামাটি মানুষের সরকার, কোথায় গেল পরিবর্তন। যেদিন আমরা এই প্রশ্নগুলো আর করতে পারবো না, সেদিন সেটা পশ্চিমবঙ্গ হোক অথবা দিল্লি, সেটার গণতন্ত্র থাকবে না। আমরা যেন ইল্লুয়া বইবেলার মাঠে গণতন্ত্রের পাঠ পড়ি, বিরোধিতার যে আওয়াজ, বিরোধিতার যে স্বর, তাকে শুনি এবং তার সঙ্গে করে বিতর্ক করতে হয়, সেইটা শিখতে পারি। এইটুকু বলে আমার কথা শেষ করব। শুক্রিয়া।